হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আবির ধীরে ধীরে ঘরের কোণার দিকে এগিয়ে গেল। তার হাঁটার শব্দ যেন ভিড় জমা ঘরের ভেতর ঢেউয়ের মতো প্রতিধ্বনি হচ্ছিল। মেঝে ধুলো, দেয়ালে ঝুলানো নতুন ব্যানার আর কর্নারের পাশে ঠাসা কয়েকটা হকি স্টিক লাঠি সব যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আবির এক হাতে একটা হকি স্টিক তুলে নিল। কৌশিক সুমনও সেটাই করলো, শক্ত করে ধরলো। আঙুলের হাড় ফেটে যাওয়ার মতো চাপ। গায়ে তখন শুধু কালো গেঞ্জি, শার্ট কোমরে বাঁধা, ঘামে ভিজে গায়ে হালকা চকচকে ভাব এসেছে। চোখ দিয়ে যেন তীক্ষ্ণ আগুন বের হচ্ছে। এমপি বলল। কিরে, তুই এখানে কেন? কিছু বলবে? আবির ধীর কণ্ঠে উত্তর দিল। আমার বন্ধুকে মেরেছিস? বন্ধুর জন্য আমি মার খেতে রাজি, কিন্তু আমার সামনে আমার বন্ধুকে মারলে তার পরিণাম কি হবে সেটা আজ শিখিয়ে দিব। কথা শেষ হওয়ার সাথে সাথে আবিরের ডান হাত এক ঝটকা মেরে হকি স্টিকের টকা প্রথম লোকটার হাঁটুতে গিয়ে ঠাস করে লাগে। লোকটা মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে ওঠে। পেছন থেকে দুইজন একসাথে ঝাঁপিয়ে এলো। আবির বাঁ হাতে হকি স্টিক ঘুরিয়ে একজনের পাঁজরে আঘাত করলো, আরেকজনের গলায় হকি স্টিকের মাথা ঠেকিয়ে তাকে দেয়ালে ঠেলে দিল। সুমন আর কৌশিকও লাফিয়ে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু আবির তাদের দিকে না তাকিয়েই বলল। তোরা কাউকে মারবি না, আজ ওদের সাথে আমার হিসাব। এমপির ডান দিক থেকে তিনজন এগিয়ে এলো। একজন হাত তুলতে আবির নিচু হয়ে তার পায়ের পেছনে লাঠি চালালো। সে সোজা উল্টে গিয়ে অন্য দুজনের গায়ে পড়ল। হঠাৎ পেছন থেকে এক বিশালদেহী ছেলে আবিরকে জাপটে ধরে। মুহূর্তে আবির কোমর ঘুরিয়ে পেছনে কনুই চালিয়ে ছেলেটার পেটে আঘাত করে। ছেলেটা শ্বাস বন্ধ হয়ে হাঁপাতে হাঁপাতে ছেড়ে দিল। এমপি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তোকে আজ এখান থেকে বের হতে দেব না। সবাই মারো ওটাকে। আবির ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। হকি স্টিকের টকা মাটিতে টেনে এমপির দুপাশ থেকে আরো চারজন দৌড়ে এলো। প্রথম জনকে আবির কাঁধের ওপর দিয়ে হকি স্টিক ঘুরিয়ে মুখে মারলো। দাঁত ভাঙার শব্দে বাকিরা থেমে যায়। দ্বিতীয় জনকে এক লাথি মেরে দূরে ছুঁড়ে ফেললো। তৃতীয় জনের হাত ধরে ঘুরিয়ে পিঠের ওপর ফেলে দিল। চতুর্থ জন আসতেই আবির হকি স্টিকটা তার পেট বরাবর ঠেলে তাকে চেয়ারের ওপর ফেলে দিল। এমপি পিছিয়ে যেতে লাগলো, কিন্তু আবির এগিয়ে গিয়ে হকি স্টিকের মাথা তার কাঁধে ঠেকিয়ে বলল। বন্ধুর গায়ে হাত দিতেই সাহস লাগে, কিন্তু আজ সেই সাহসের দাম দিচ্ছিস। এক ঝটকায় স্টিক ঘুরিয়ে এমপির হাঁটুতে আঘাত করলো। এমপি কাতরাতে কাতরাতে মেঝেতে পড়ে। আবির তার দিকে নিচু হয়ে তাকে ঠান্ডা কণ্ঠে বলল। এবার থেকে আমার বন্ধুদের দিকে তাকাবার আগে নিজের পরিণতি মনে রাখিস। এমন সময় রাশিক এসে আবিরের পিঠে বাড়ি দেয়। আবির সোজা হয়ে রাশিকের মাথা সোজা জোরে বাড়ি মারে। রাশিক পড়ে যায় সেখানে। আর কেউ দাঁড়িয়ে নেই। ক্লাবের ভেতরে শুধু গোঙানি আর মেঝেতে পড়া হকি স্টিকের শব্দ। নেহাজ, সুমন আর কৌশিক অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তাদের বন্ধুর মুখে তখনও সেই ঠান্ডা নির্দয় দৃষ্টি। আবির হকি স্টিকটা কোণের দিকে ছুঁড়ে ফেললো। তারপর গায়ের ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলো। পেছনে পড়ে রইল ভাঙা চেয়ার, ছিটকে যাওয়া চা কাপ আর 10 জন কাতরানো মানুষ। কি করলি তুই? এমপি যদি এখন ঝামেলা পাকায়? এমপির আমি, চলতো। আবির বাইক চালিয়ে চলে আসে। ওরা তিনজন জানে আবির যেটাই করুক, ওর বন্ধুদের গায়ে হাত দিলে আবিরকে আর আটকানো যায় না। বাড়ির সবাই বসে আছে খাবার টেবিলে। আবিরের কোনো খোঁজ নেই। ফারিনা ইয়াসমিন রেগে আছে। বাড়ির সবাইকে ভালো মতো টেক কেয়ার করতে পারলেও আবির হয়েছে একদম ওর বাবার মতোই বেয়ারা। বারবার ফোন দেখছে আরিনা। আবিরের ফোন বাজলেও রিসিভ হচ্ছে না। সাদমান বলল। অরিতার মা, চিন্তা করছো কেন? রাত সবে 11টা বাজে। খাবার শুরু করো, আবির আসবে। চুপ থাকো,
বেয়াদবটা আজকে আসুক, ওর কপালে দুঃখ আছে, না বলে সে বের হয়েছে, ফোন দিলেও ধরে না। ভাই, আম্মা, ছোট বউ, তোমরা খেতে শুরু করো। বজ্জারটা আজকে আসুক, স্ট্রেট ফোন করে তোমার ছেলের আকামের কথা বলেছে, আসুক ও। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ফারিনা গিয়ে দরজা খোলে। আবিরের জ্বর এসে গেছে একটা বাড়ি খেয়ে, কিন্তু মাকে দেখে জ্বর যেন কিছু সময়ের জন্য চলে যায়। ফারিনা কিছু বলতে যাবে, তার আগেই আবির এসে ফারিনাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমাকে অনেক ভালোবাসি। একটাই তো তোমার ছেলে, তুমি জ্বালাতন সহ্য করবা না তো কে করবে? পরের মেয়ে আসলে কি সহ্য করবে? তুমিই বলো। ফারিনা এক কথাতেই কাঁদ। ছেলের এমন আকস্মিক কাণ্ডে তিনি চুপ। বিশাল পাহাড় সমান রাগ কোথায় যেন উবে গেছে। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, টেনশন হয় রে, জানিস না কত ভালোবাসি তোকে। আমি না বলে যেতে হয় না বাবা। এক মিনিট, তুই এমপির ওখানে ছিলি? আবির কট খেয়ে গেছে, তবে মাকে ছাড়ে না। সাদমানের দিকে তার মা তাকিয়ে আছে। দেখ তোর ছেলে কেমন হয়েছে, পুরো তোর কপি। এটাকেই বলে প্রকৃতির নিয়ম। বড় বৌমা, ছাড়া আমার ভাইরে। আবির, এদিকে আয়। দাদিমার ডাক শুনে আবির দৌড়ে যায় তার পাশে। ঐশীর পাশেই বসলো। তার সোজা মেজো চাচা সালমান বসা, আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সালমানকে বলে, মেজো বাবা খাচ্ছেন না কেন? খাওয়া শুরু করেন, আপনি নাকি অনেক ডেঞ্জারাস। একটা উপজেলা আপনার কথাই চলে। আমি তো ভাবছি গ্রামে গিয়ে আপনার নাম করে যত প্রকার বাদরামি আছে সব করব। কোনো গ্রামে যাওয়া হচ্ছে না, বিয়ে হলে ছেলে এখানে এসে করবে। আমি বিরাট বড় কমিউনিটি সেন্টার ভাড়া করব। বাবা, গ্রামে যেতে হবে, না হলে তোমার বউকে নিয়ে আমরা যাব। আবির থাম। বাবা, একটা কথা বলবা? হুম। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ। তাহলে আমি যদি কোনো মেয়ের জন্য চলে যাই, যে কারণেই হোক চলে যাই, তোমার খারাপ লাগবে না? এসব কি? দেখো, তাদের উপর রাগ করে আর কত থাকবে। আমি শুনেছি রোজ রাতে তুমি তোমার মা বাবার জন্য কেঁদেছ, আর মেজো বাবা বাবা কিন্তু আপনার জন্য অনেক কেঁদেছে। আপনি যে এসেছেন উনি বুঝবে না, আসলে বাবার দিকটাও ভাবা দরকার। আবিরের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। সাদমান তাকায় তার স্ত্রী ফারিনার দিকে। ফারিনা ইশারায় হ্যাঁ বলে। দাদিমা আবিরের কানে কানে সালমানের কথা বলে। সালমান আবিরের দিকে তাকায়। আবির ইশারায় তার বাবার সাথে কথা বলতে বলে, ভাইয়া, 25-26 বছর আগে যা হবার হয়ে গেছে। তুইও রাগী ছিলিস, আমিও জেদি ছিলাম। হয়তো ভাগ্য এটাই ছিল, তাই ঘটে গেছে। এখন দেখ, কেউ খারাপ নেই, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তুই দেখ ফারিনা ভাবির দিকে, দেখে মনে হয় তোর বাদে আমাদের আরেকটা মা বসে আছে। তুই আসলে ভাগ্য করে ফারিনা ভাবিকে বউ হিসেবে পেয়েছিস। সব রাগ জেদ ভুলে চল না বাড়িতে। বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তোকে দেখার জন্য খুব করে চেয়েছি। সারাদিন বড় খোকা বলে কত কি শোনায়। তুই বল, তোর যদি এমন রাগ জেদ থাকে, আমারও কতটা বেশি ছিল। সব মেনে এসেছি, চল না গ্রামে। দাদি ইশারা করে সালমানকে সাদমানের হাত ধরতে। সালমান দেরি করে না, বড় ভাইয়ের হাত ধরে। সালমানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর আবির ঠিক সে সময় উঠে গিয়ে দুজনের মাঝখানে দাঁড়িয়ে জড়িয়ে ধরে দুজনকে। সাদমান বলে, ঠিক আছে, যাবো গ্রামে। সত্যি ভাইয়া? হুম। আমরা গ্রামে যাব? এই থামো, বিয়ের জন্য পাগল হয়ে গেছে। চুপ কর বেলাজ। আবির এসে বসে দাদির পাশে। আবিরের বাম পাশে ঐশী, ডান পাশে দাদিমা। ঐশী খাচ্ছে চুপচাপ। আবির হঠাৎ ঐশীকে খুব আস্তে করে বলে, আমার যদি এত সুন্দর হাত থাকতো তাহলে খাবার আর হাত দিয়ে খেতাম না, চপস্টিক দিয়ে খেতাম। আমাকে কি কিছু বলছেন? না, বাচ্চাকে বলছি। আমি বাচ্চা না, আপনি লম্বু ঢেঁড়স। আবির ঐশীকে চমকে দিয়ে ঐশী পেছন থেকে খোপা করা চুল টেনে দেয়। ঐশী আউচ বলে ওঠে। চুলগুলো খুলে পড়ে পিঠে।
কালার করা চুলের নিচে দিয়ে ঐশীও কম যায় না। সে আবিরের মাথার চুল মুঠো করে ধরে। আবির তার আঙুল একসাথে করে ঐশীর নাকের উপরে ঠাস করে মারে এক টোকা। ফারিনা গম্ভীর কণ্ঠে বলে, তোরা দুজন মারামারি করছিস কেন? চুপচাপ খা। আমি না মা, সে। আহ, আবার কথা বলে। ঐশী সুযোগ পায়, আবিরের কোমরে তার নখ দিয়ে জোরে দেয় এক চাপ। আবির না পেরে সহ্য করতে না পারে চিৎকার করতে, তবে ঐশী দিকে এমন ভাবে তাকায় যেন বলে তোকে পরে দেখে নেব। সবাই খাবার শেষ করে। সালমান ও সাদমান দুজনে বসে আছে সোফায়। পাশে ফারিনা, দাদি, ঐশী মা বসা, আর আবির তার রুমে বসে আছে। সে এর আগে কখনো গ্রামে যায়নি, গ্রাম দেখেও নি। কেমন হবে দাদুর বাড়ি? এমন সময় আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে চৈতির নাম দেখে আবির সাথে সাথে রিসিভ করে। হ্যালো। এই ছেলে, তুমি ফোন ধরো না কেন? কি কি করো সারাদিন? মিথ্যা যদি বলি তাহলে বলবো তোমাকে সারাদিন মিস করি, আর যদি সত্য বলি তাহলে বলবো তোমার কথা ভাবি সব সময়। থাক থাক, ওই তোমার আপু তোমার সাথে যোগাযোগ করতে বারণ করে কেন? কারণ ওর চিন্তা বেশি। তুমি যে বই পড়ো তাতে ওর ভাইটা আদরে থাকবে কিনা কে জানে। ওরে বাপরে, শুনলাম গ্রামে যাবে। হ্যাঁ। আমিও যাচ্ছি কিন্তু। কি? কেন? বারে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি যাব না? সাথে তো থাকতেই হবে। ঠিক আছে। আবিরের মনটা হঠাৎ ফিউজ হয়ে যায়। আবারও কল আসে তার ফোনে। সিম্মি কল করেছে। আবির চৈতিকে বলে, রাখি, হ্যাঁ বাবা ডাকছে, পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। আবির চৈতির কল কেটে দিয়ে সিম্মির কল রিসিভ করলো। মেয়েটা সাথে সাথেই বলে, আপনার ফোন বিজি ছিল, ব্যস্ত আছেন, রেখে দিব? আরে না, বিজনেস করি তো, সেখান থেকে কল আসে সব সময়। এই নাম্বারটা যদি বিজি পাও ভাববে বিজনেস কলে আছি। আচ্ছা, আমরা দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই। বেশ, তাহলে কালকে দেখা হবে। সিম্মি কল কেটে দেয়। আবির যেন হাফ ছেড়ে বাঁচে। এত কল আসে ওর, নিজেই বিরক্ত, তবে বেশ ভালোই লাগে। আবির ঘুমাচ্ছিল, হঠাৎ ওর মনে হলো একটা ঠান্ডা হাত তার কপালে স্পর্শ করছে। আবির চমকিত হয়ে চোখ মেলে তাকালো। বিছানার পাশে চৈতি বসে আছে, পায়ের দিকে ওর বোন আরিতা। আবির উঠতে গিয়ে পারে না, শরীরটা বেশ দুর্বল লাগছে, কারণ জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। দেখ, আমার বান্ধবী আমারই ছোট ভাইয়ের প্রেমে পড়ে কি হাল করছে। সকাল থেকে তোকে ফোন করছে, পাইনি। আমি ডাকতে এসে দেখি তোর অনেক জ্বর। চৈতিকে বলি তোর জ্বর এসেছে, মেয়েটা দেখ চলে এসেছে তোর কাছে। কি জাদু যে তুই আমার বান্ধবীটারে করলি। আর চৈতি, তুইও না হয়েছিস কলেজে পড়া নিব্বিদের মতো, ছোট ভাই হয়, তুই প্রেমে পড়লি তার। তোর কাছে কি ছেলের অভাব ছিল? ওই তুই থাম তো, ছোট ভাই তোর হয়, আমার না। তুই এখন রুম থেকে যা। কেন রে? আবিরের সাথে আমার কথা আছে, যা তো। চৈতির কথা শুনে আরিতা চলে যায়। আবিরের কাছে এসে বসে চৈতি। আবিরের হাত ধরে। আবির চুপচাপ তাকিয়ে আছে চৈতির দিকে। চৈতি মেয়েটা আসলেই দারুণ। চৈতির প্রতি অভিযোগ করার কোনো অপশন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চৈতি বলে, অনেক খারাপ লাগছে? না, ঠিক আছে। চৈতি এগিয়ে আসে, আবিরের কপালে চুমু দেয়। আবির যেন চমকে ওঠে। আবির কখনো মেয়েদের এতটা কাছে আসেনি। যা করে সেটা পটানো অব্দি। চৈতি আবিরের এক হাত ধরে চুলগুলো আরেক হাত দিয়ে টেনে দিতে থাকে। এখন ঠিক হয়ে যাবে, শুয়ে থাকো। আমি আন্টির সাথে কথা বলে আসি, গরম স্যুপ নিয়ে আসি, কেমন? আচ্ছা। চৈতি উঠে চলে যায়। আবির ধরফর করে বিছানা উঠে বসলো। এসব কি হচ্ছে ওর সাথে? না না, কোনো মেয়েকে কাছে আসার সুযোগ সে দেবে না। চৈতি থেকে ওর দূরে থাকতেই হবে, কিন্তু কিভাবে? এই মেয়ের ফোন কল যতই ইগনোর করে আবির, ততই মেয়েটা আরো আবিরের কাছে আসতে শুরু করে। তারপর আবিরের মা বাবারা সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে, শুধু আবির এখনো যায়নি। আবিরকে সকাল সকাল ম্যাজিস্ট্রেট কল করে ডেকেছে। আবির আর ওর বন্ধু নিহাজরা সেখানে আসে। ফারিনা বেগম জানতে চেয়েছিল, আবির কোথায়
কোথায় যাচ্ছিস বাইক নিয়ে? আজ গ্রামে যাব তো, বের হবো এখন। মা তোমরা যাও, আমাকে লোকেশন পাঠিয়ে দিও, আমি চলে আসবো। পারবি তো যেতে? হ্যাঁ, একটু কাজ আছে, তোমরা চলে যাও। আবির তারপর বের হয়ে আসে। ম্যাজিস্ট্রেট অফিসে ঢুকতেই দেখতে পায় এমপি বসে আছে। আবির এগিয়ে তাদের সামনে বসলো। ম্যাজিস্ট্রেট বলে, আবির, তুমি এমপিকে পিটিয়েছ, জানো আমি না থাকলে কি হতো? আঙ্কেল, প্রথমত কোনো মানুষ অন্য কোনো অপরিচিত মানুষকে অকারণে মারে না। নিশ্চয়ই তিনি কারণ বলেছেন কেন আমি মেরেছি। ম্যাজিস্ট্রেট এমপির দিকে তাকায়। এমপি কিছু বলে না। আবির মুচকি হেসে বলে, ওনারা লোক চাঁদা চাইতে গিয়েছিল, সেসব রেকর্ড আমার কাছে আছে, প্রমাণও আছে, সাক্ষীও এনে দিতে পারি। যেহেতু সে আপনার অবধি এসেছে, আমি চাই আদালতে তার নামে এইসব দেখে কেসটা করে আসি। কি বলেন? আবির, সেই জন্যই তো তোমাকে ডাকা। যা হবার হয়ে গেছে, তুমি এসব কিছুর ভিতরে আর এসো না। ঠিক আছে। আবিরেরা বের হয়। নেহাজ আবির রেডি হয়েই এসেছিল। বাকিদের বিদায় দিয়ে ওরা দুজন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলটা যেন একটু বেশি সুন্দর। আকাশে মেঘ, বাতাসে হালকা শীত শীত ভাব, আর নদীর পানির নিচে যেন এক নিঃশব্দ হাহাকার ভেসে উঠছে। বিশাল ব্রিজটার ওপর দাঁড়িয়ে আছে আরিশা। তার চোখে পানি, চুলগুলো এলোমেলো হওয়ায় উঠছে। সে ব্রিজের রেলিংয়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নিচে ঢেউ খেলানো বিশাল নদী, পিছনে মানুষের ভিড়, পিছনে অনেকে দাঁড়িয়ে তাকে বলছে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? নেমে আসো, ভয় লাগছে আমাদের। তুমি এখানে কেন? হ্যাঁ? কিন্তু আরিশা কারোর দিকে ফিরেও তাকায় না। তার মুখটা যেন সব অনুভূতিকে পেছনে ফেলে কঠিন এক সিদ্ধান্তে পৌঁছেছে। ঠোঁট কাঁপছে, কিন্তু সে কথা বলছে না। কণ্ঠটা অনেক ভারী মনে হচ্ছে, তবুও তার ভেতরের কষ্ট যেন শব্দের আড়ালেও জল করে। সে বলে, আমি মরতে এসেছি। কেউ যদি আমাকে বাঁচাতে আসে, আমি তাকে নিয়েই ঝাঁপ দেব। এক মুহূর্তেই ভিড়ে ছড়িয়ে পড়ে ভয়। কেউ আর সাহস করে সামনে এগোয় না। যেন এক জটিল মাইনফিল্ডে পা রাখার ভয় জেগেছে সবার ভেতরে। সবাই থমকে দাঁড়িয়ে আছে। আরিশা ফুপিয়ে কাঁদে। সে বলে, আমার মা আমাকে আজ বকেছে। আবার বলেছে আমি নাকি বাবার মতো হয়ে যাচ্ছি। সব সময় কথা বললেই বকে। আজ সকালে বলেছে চলে যা ঘর থেকে। তো আমি চলে এসেছি। আমি ভাবলাম আমি না থাকলে মা খুশি হবে, হয়তো শান্তি পাবে। সে জোরে একটা গভীর শ্বাস নেয়। তারপর আবার বলে, আমি চলে যাচ্ছি। তোমরা যদি আমার মাকে দেখো, বলবে আমি তাকে অনেক ভালোবাসতাম। তার পা ধীরে ধীরে রেলিংয়ের উপর উঠে যাচ্ছে। ঠিক তখনই একটা বাইকের শব্দ ছুটে আসে ব্রিজের দিকে। ভিড় দেখে বাইক থামে। দুজন নামলো বাইক থেকে। ওরা আবির আর নেহাজ। ওরা বন্ধু, গ্রামের উদ্দেশ্যে এসেছে। হুট করে ভিড় থেকে থেমে যায়। নেহাজ বলে, দোস্ত দেখ, এটা একটা মেয়ে জাপ দিতে চাইছে, বুঝি কি করবি? আবির সোজা বাইক থেকে নামলো, চোখ দুটো তীক্ষ্ণ করে, তারপর হেঁটে যায় ভিড় চিরে একেবারে সবার সামনে। আবির বলে, এই যে বড় মেয়ে, ঝাঁপ দিবেন নাকি? আরিশা পেছনে তাকায় না। সে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে এক লাফ দেয়, তবে সে পড়ে না। কে একজন তার হাত শক্ত করে ধরে রেখেছে। আরিশা চমকে ওঠে। ঝুলছে সে ব্রিজের কিনারায়। মাথা উঁচু করে দেখে একজন সুদর্শন ছেলে, হালকা দাড়ি, চোখে অদ্ভুত সাহস, আর ঠোঁটে এক বাঁকা হাসি নিয়ে তার হাত শক্ত করে চেপে ধরেছে। আর সেই ছেলেটি আবির। এই মেয়ে, এটা কেমন সাদামাটা মরা? হ্যাঁ, মরার আগে সেলফি না তুলে মরছেন কেন? আপনার উচিত একটু স্টাইল করে সেলফি তুলে মরা। আমরা তো এখনও কেউ ভিডিও করলাম না। নিচে না পড়ে একবার ভাবতে পারতে। আসেন আসেন। ছাড়ুন, আমি মরবই। আরিশা কাপা কণ্ঠে বলে। আবির চোখ মেলে চেয়ে বলে, মরার আগে তো একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার। নিচে লাফ দিলে যদি কোনো বড় মাছের ওপরে গিয়ে পড়েন, মাছটাও তো মরে যাবে। আপনি মরার সময় অন্যজনকে নিয়ে কেন মরবেন? ফালতু কথা বলবে না, হাত ছাড়ুন আমার।
আর আপনি কে? আরশার কণ্ঠ রাগে কাঁপে, কিন্তু আবির মুচকি হাসে। সে জানে এই মেয়েকে কিভাবে ঠান্ডা করতে হবে। আবির বলে, পরিচয় জেনে মরতে চান? তবে আমি কিন্তু খালি ফালতু কথা বলি না, মাঝে মাঝে গানও গাই, শুনবেন? আচ্ছা শোনাই। ও সখিনা গেছস কিনা ভুইলায় আমারে, আমি এখন ব্রিজে ঝুলি একটা মাইয়ার লগে থাকার না গাই। গিয়ে কি করব? হাততালি তো দিতে পারবেন না আপনি? আরিশা হেসে ফেলে। এই ছেলে একটা আস্ত ফাজিল, সেটা আরিশা বুঝে যায়। তবে ততক্ষণে ব্রিজের লোকজন হতবাক হয়ে তাকিয়ে আছে। কেউ ভাবেইনি একটা ছেলে এভাবে ঝুঁকি নিয়ে কারো জীবন বাঁচাতে পারবে। আবির মুচকি হেসে আবার বলে, আচ্ছা একটা প্রশ্ন করি, মরার আগে কিছু বলার থাকে না? মুভিগুলোতে তো সবাই বলে, মা আমি চলে যাচ্ছি, যান বিদায়, তোর বাচ্চা আমার পেটে। না মানে এমন টাইপের কি কিছু বলার আছে আপনার? আরিশা কিছু বলতে গিয়েও থেমে যায়, চোখে পানি চলে এসে গলা ভার হচ্ছে। সে বলে, আমি মাকে অনেক ভালোবাসি, কিন্তু উনি তো বোঝেন না। আমার ছোট ছোট ভুল সব সময় বাবার মতো বলে। আমার বাবা মাকে অনেক ভালোবাসে, তবুও কেন যে মা বাবার সাথে সবসময় ঝগড়া করে, আর দোষ সবসময় আমার হয়। আবির একদম সিরিয়াস হয়ে যায় এবার, বলে, তুমি জানো আমার মানে মারা গেছেন আমার বাবার বিয়ের আগে, কিন্তু সেদিন শুনলাম তিনি মরেননি, বাবার এক্স হয়ে আছে, মানে তিনি আমার এক্স মা। তাই এখন ইচ্ছে করলেও বলতে পারি না, এক্স মা আমি তোমাকে ভালোবাসি। তবে তুমি তো পারো, এখনও পারো, মাকে গিয়ে বলবে ভালোবাসি, দেখবে সব ঠিক হয়ে গেছে। আরিশা হেসে ফেলে। সে চোখ মেলে তাকায় আবিরের দিকে, কিছুটা অভিমান করে বলে, তিনি বলেছে চলে যেতে, আমি চলে যাচ্ছি। না হয় এমন মেয়ে থাকাই ভালো। আবির হাসে, সিরিয়াসনেসেও যেন আরিশাকে হাসাচ্ছে। আচ্ছা একটা কথা বলি, পৃথিবীতে এমন মানুষ নাই যে বলে না চলে যাক, কিন্তু মনে মনে চায় যেন সে না চায়। কথায় কথায় মা তোমাকে ধমক দেয়, মানে তুমি তার খুব আপন। আমি তো কারো বকা খাওয়ার লোক ছিলাম না রে, দুনিয়াতে দুটো মায়ের অভাবে আমি মোটা হয়ে যাচ্ছি। আরিশা খুব কষ্টে চেষ্টার ফলে হাসি আটকায়। এই ছেলে তো হ্যাপি বদ। তবে আবির একটু থামে, আবার বলে, তুমি মরতে চাও? ঠিক আছে, একটা চ্যালেঞ্জ দিব। কি চ্যালেঞ্জ? তুমি যদি আমাকে ভালোবাসি বলো, তবে আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি বকা দাও তাহলে তোমাকে টেনে তুলব। আরিশা চমকে যায়। এই প্রথম কোনো ছেলে ওর সাথে এভাবে কথা বলছে। কারণ আরিশা দেখতে কালো, সে একদম ওর নানির গায়ের রং পেয়েছে। আরিশার ঠিক এর জন্যই সেভাবে বিয়ে হচ্ছে না। আরিশার গায়ের রং অনেকটাই কালো, সে শ্যাম বর্ণেরও না, কিন্তু এত সুদর্শন একটা ছেলে তাকে বলছে ভালোবাসি বলতে। আরিশা বকা দেয় আবিরকে। ফাজলামি করেন? হ্যাঁ, আপনাকে টেনে নিয়ে ফেলে দেবো, ছেড়ে দিন আমাকে। বকা দিলেন? কেউ ভালোবাসেন আমাকে? আরিশা চুপ করে থাকে। হঠাৎ ওর মায়ের কথা মনে পড়ে। তার মা বাবাই তাকে ভালোবাসে, বাড়ির কেউই সে কালো বলে দেখতে পারে না, পারে আরেকজন, সে হলো ওর দাদি। সব ভেবে ওর চোখে পানি গড়িয়ে পড়ে। সে এবার হাতে শক্ত করে চেপে ধরেছে আবিরের হাত। আবির আবার বলে, শোনো মেয়ে, তুমি ঝাঁপ দিলে মরবে না হয়তো, কিন্তু যাদের ভালোবাসো তাদের বুকে সারা জীবনের এক দাগ দিয়ে যাবে। মা যদি রাগ করেও থাকে হয়তো এখন কাঁদছে তোমার জন্য। চলে আসো উপরে, আমি নিচে কথা বলি তোমার মায়ের সাথে, দেখবে সব ঠিক হয়ে গেছে। এতক্ষণে নেহাজও পাশে এসে দাঁড়িয়েছে। নেহাজ বলে, দোস্ত টেনে তুলে আন, অনেক হয়েছে। আবির জোরে টেনে তুলে নেয় আরিশাকে। মেয়েটা এক ঝটকায় আবিরের বুকে এসে পড়ে। নেহাজ অবাক হয়। আরিশা কাঁদতে থাকে। সবার চোখে পানি, লোকজন করতালি দেয়, কেউ কেউ ছবি তোলে। আবির বলে, ক্যামেরা বন্ধ করো, এটা মুভি না, একটা মেয়ে বাঁচলো, এটাকে সম্মান দাও। লোকজন আর কিছু করে না। নেহাজ সবাইকে যেতে বলে। আবির উঠে দাঁড়ায়। আরিশা বেশ লজ্জা পাচ্ছে, তবে আরিশা একটু চুপ করে থেকে তারপর বলে,
আপনার নাম কি? আর তোমার নাম? আরিশা। আরিশা মানে সুন্দর? আমি দেখতে কালো মিস্টার। মানে মন সুন্দর। আর সুন্দর মানুষ কখনো এভাবে জীবনকে শেষ করতে চায় না। আর কে বলেছে কালোরা সুন্দর না? আপনার ঠোঁট দুটো কিন্তু সুন্দর শেপ, চোখের আকৃতি, গালের ধরন কোনো ফর্সা মেয়েকে এক দূরেতে আউট করে দিতে পারে। আবিরের পাশে এসে দাঁড়ায় নেহাজ। নেহাজ ফিস ফিস করে বলে, এই মেয়েটাও ছাড়বি না। আবির পেছন থেকে পা উঁচু করে নেহাজকে লাথি দেয়। নেহাজ হাসে। আবির বলে, শোনো মেয়ে, প্রমিস করো আর কখনো এমন ভাবনা ভাববে না। বাড়ি যাও, দেখবে তোমার মা টেনশন করছে। আয়েশা মাথা নাড়ে। আবির বলে, তাহলে চলো তোমার মায়ের কাছে ফিরে যাই, পৌঁছে দিব। আপনি যাবেন আমার সাথে? কিন্তু আমার দাদু মা এরা কোনো ছেলেকে সহ্য করতে পারে না। তারা চায় না সে বাড়ির মেয়ে বা ছেলেরা প্রেম করুক। মেয়েদের ছেলে বন্ধু থাকবে না, আর ছেলেদের মেয়ে বন্ধু থাকবে না, এটাই দাদুর রুলস। রাখো তো রুলস। তবে একজন সুপার হিরো যদি কাউকে বাঁচায় তাহলে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়াও দায়িত্ব। নেহাজ মুচকি হেসে বলে, নয়তো মা আবার বলবে তুই কার সাথে ঘুরছিস রে। আবির নেহাজের দিকে চোখ পাকিয়ে তাকায়। আবির বলে, হেসে বলে, বাসাটা কত দূর? বেশি দূর না, হেঁটে গেলে 15 মিনিট। আচ্ছা, তাহলে হেঁটেই যাই। নেহাজ বাইক টেনে হাঁটছে। শালা, আমাকে এনেছিস এসবের জন্য? তুই বেশি কথা বলিস। ওরা তিনজন হাঁটতে শুরু করে পাশাপাশি। সূর্যটা তখন একটু একটু করে পশ্চিমে ঢলে পড়ছে। আবিরের পাশে নেহাজ আর আরিশা, সে মাঝখানে। আরিশা চুপচাপ হাঁটছে। এই প্রথম কোনো ছেলে তাকে স্পর্শ করেছে, কথা বলেছে। এত সুন্দর ছেলে কালো মেয়েদের সাথেও যে এভাবে কথা বলতে পারে কখনো ভাবেইনি আরিশা। আর আবির, সে জানেই না কেন আরিশার সাথে এভাবে কথা বলছে। আবির কখনো কালো মেয়েদের দিকে ফিরেও তাকায়নি। সে প্লে বয়, তবে সব মেয়ের সাথে মিশে না। যারা সুন্দরী টপ লেভেলের তাদের সাথেই আবির তার প্লে বয় রুম দেখায়। তবে আজকে সে মেয়েটাকে বাঁচিয়েছে। একটা জীবন আবার নতুন করে শুরু হচ্ছে, যা ভালোবাসা, বোঝাপড়া আর বিশ্বাসের আলোতে তৈরি হবে। আবিরের ফোন বেজে ওঠে। আবির, নেহাজ আর আরিশা হাঁটছে। আবির একটা জিনিস নোটিশ করেছে, আরিশাকে যেই দেখছে সেই সালাম দিচ্ছে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর মা ফারিনা কল করেছে। আবির রিসিভ করে। হ্যাঁ মা, বলো। কি রে, কোথায় তুই? তোর না বিকেলেই পৌঁছানোর কথা, সন্ধ্যা হয়ে এলো, তোর কোনো খোঁজ নেই কেন? মা, একটু দেরি হবে, আমি একজনের বাড়িতে যাচ্ছি। তোমাকে সব পরে বলবো, ঠিকানা দেখার সময়ও নেই। কি যে করিস! আবির ফোন রেখে দেয়। ওরা তিনজন হাঁটতে হাঁটতে একটা প্রাসাদময় বাড়ির সামনে এসে থামলো। আবিরেরা ভেবেছিল আরিশা কোনো গরিব ঘরের মেয়ে, মায়ের কথায় কষ্ট পেয়ে মরতে গিয়েছিল। আবির বলে, এই যে আপনি এই বাড়ির ভেতরে কেন যাচ্ছেন? আমি তো এখানে। হ্যাঁ, হয়তো ওনার মায়ের বাড়িতে কাজ করে। চল, সমস্যা কি? কাজ করে তাই নাকি? রহিম চাচা? আরিশা একজনের নাম ধরে ডাকে। সাথে সাথে বয়স্ক একটা লোক গেট খুলে বের হয়ে আসে। আরিশাকে সালাম দিয়ে বলে, আম্মামণি, আপনি আইছেন? আপনার মা আপনাকে কত খুঁজতেছে। ঢাকা থেকে তো আপনাদের আত্মীয়রা এসেছে, আপনার দাদি আপনাকে খুঁজতেছে। ওরা আমার পরিচিত, ওদেরকে ভিতরে নিয়ে আসেন। আরিশা ভেতরে ঢোকে। আবির আর নেহাজ বোকার মতো একে অপরের দিকে তাকায়। রহিমের কথায় ভেতরে আসলো তিনজন। বাড়ির ভেতরে আসে, কেউ নেই। আরিশা গিয়ে সোফাতে বসলো, এমন ভাবে বসে যেন এটা তার বাড়ি। আরিশার মা সাদিয়া বেগম আসে ওদের সামনে। আরিশার কান টেনে ধরে সে। এই বিয়াদব মেয়ে, কোথায় ছিলি দুপুর থেকে? তোকে কত খুঁজেছি, কান টেনে তোর লম্বা করে দেব বিয়াদব। সারাদিন খালি জ্বালিয়ে মারিস। আসছে না তোর বাবা, এবার দেখ তোর কি করি। একটা কথাও শুনিস না। উফ মা, মানুষজন দেখবে না, সবার সামনে এমন করো। কোন মানুষ?
সাদিয়া সামনে তাকায়, দুজন ছেলে দাঁড়িয়ে আছে। সাদিয়া চমকে যায়। ওর দাদু বা আরিশার বাবা যদি জানতে পারে আরিশা বাড়িতে ছেলে এনেছে, আজকে বাড়িতে যুদ্ধ বাঁধবে। মানুষজন জানার আগে এই দুটো ছেলেকে বের করতে হবে তার। কে তোমরা? আমার পরিচিত, রাস্তায় দেখা। পাগল হয়ে গেছিস? ছেলেদের বাড়িতেও আনলি? দেখো বাবা, তোমরা জলদি বের হও। এভাবে কথা বলার জন্য দুঃখিত, কিন্তু তোমাদেরই ভালোর জন্য বলছি। কিন্তু আন্টি, বের হও এখনই, কেউ দেখার আগে সোজা চলে যাবা। কিন্তু মা। চুপ! এ কি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আবির আর নেহাজ কিচ্ছু না বলে বের হয়ে যায়। আরিশা আবিরের দিকে তাকিয়ে থাকে। বেচারা দুজন তার জন্য অপমানিত হলো। আবির বের হয়ে বাইকের কাছে আসে। ওর মায়ের আবার কল। আবির রিসিভ করে। হ্যাঁ মা। সন্ধ্যা হয়ে গেছে, কোথায়? টেনশন লাগে না? মা, ঠিকানাটা যেন কোথায়? গ্রামে এসেছে, কি করবো এবার? গ্রামে? আচ্ছা শোন, তোর দাদুর নাম সিরাজ আহমেদ, নাম বললেই চিনবে সবাই। আর তার ছেলে মানে তোর মেজো চাচার নাম বলবি সালমান আহমেদ, তাহলে সবাই চিনিয়ে দেবে। গ্রামের নাম বলতো? গ্রাম? হ্যাঁ এটাই। কি বললো আন্টি? বললো এই গ্রামেই ঠিক আছে। দাদু আর চাচুর নাম বলতে বললো। কাকে যে জিজ্ঞেস করে? এই বাড়ির দারোয়ানকে জিজ্ঞা না। আরে না, চলো তো। আবির আর নেহাজ বাইকে ওঠে। দুজনে চলে আসে সেখান থেকে। রাহা দেশের বাইরে থেকে গ্রামে এসেছে আজ তৃতীয়বার। তবে আগে দুবার এসেছিল অনেক ছোট থাকতে। বড় হবার পর আর আসা হয়নি। এয়ারপোর্ট থেকে বের হতে হতে অনেকটা সময় লেগেছে। তার ভাই রিহানের দেওয়া লোকেশনে এসে পৌঁছেছে, কিন্তু রাস্তার কাজ চলাতে গ্রামের মাথায় এসে আর গাড়ি যায় না রাহার। রাহা তার ভারী লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। আমেরিকাতে থাকে সে। তার চাচার কাছেই বড় হয়েছে রাহা। গ্রামে এসেছে একদম বিদেশি সাজে, দেখতেও ফরেনার কোনো মেয়ের মতোই। রাহা হাঁটছে লাগেজ হাতে। রাস্তা পুরোটা ফাঁকা। ঠিকানাও ভুলে গেছে। তার ভাইকে যে কল করবে তারও উপায় নেই, কারণ ফোনে চার্জ নেই। রাহা কেবল ওর বাবা আর ভাইয়ের নাম জেনেই আগাচ্ছে। মোড়ের মাথায় এসে একজনকে জিজ্ঞাসা করেছিল, খালেদ সাহেবের বাড়ির রাস্তা কোন দিকে? দেখিয়েও দিয়েছে। রাহা সেদিকেই হেঁটে যাচ্ছে। বেশ কিছু সময় ধরে হাঁটছে, কিন্তু গ্রামের রাস্তায় কোনো মানুষ দেখছে না। হঠাৎ দুটো বাইক দেখতে পায় রাহা। রাহা হাঁটছে, তবে বাইকে থাকা ছেলেগুলো হঠাৎ রাহার দিকে তাকায়। ওরা এমপির ছেলে আর তার বন্ধুরা। মাহিন হঠাৎ বলে, হাই হাই, বিদেশি মাল এখানে? কে রে মালটা? বাইক থামা। সাথে সাথেই বাইক থেমে যায়। ছেলেগুলো নেমে রাহার সামনে এসে দাঁড়ায়। রাহা একটু স্বস্তি অনুভব করে কাউকে দেখে। মাহিন বলে, বিদেশি মেয়ে, এই গ্রামে কি ব্যাপার? এক্সকিউজ মি, প্লিজ টেল মি, উইচ ওয়ে ইজ খালিদ হাউস? আই মিন, ডু ইউ নো খালিদ রহমান? রাহার কথা শুনে ওরা চারজন একে অপরের দিকে তাকায়। মাইন ছাড়া বাকি ছেলেগুলো অশিক্ষিত। নেতার ছেলের পেছনে ঘুরে বেড়ায়। মাইনকে সাকিব বলে, বন্ধু বেটি দেখি ইংরেজি কয়, কি বলবো রে? কি বলবে? মাহিরে মনে হয় প্রেম নিবেদন করছে। চুপ হাদার দল, মালটা নতুন বুঝলি, চল মজা করি। সে ঠিকানা জানতে চাই, ভুল ঠিকানা দিয়ে মালটারে চল গায়েব করে দিই। কিন্তু যদি সমস্যা হয়? মেয়ের ফোন, আইডি, পাসপোর্ট যা আছে সব জ্বালিয়ে দিব। বিদেশি মাল, সেই মজা হবে। আর আমার বাবা এমপি, তো এসব নিয়ে ভাবা লাগে? কত মেয়েকে উঠিয়ে নিয়ে খেয়ে দিলাম, পুলিশকেও দরকার হলে ডাকবো। চলো মামা, কাজটা করে ফেলি। হ্যালো, ক্যান ইউ হেয়ার মি? ইয়েস, আই ক্যান খালিদ রহমান। ওহ থ্যাঙ্কস গড। বাংলাতে বলুন, আমি বাংলা বুঝি, তবে খুব একটা বলতে পারি না। প্লিজ টেল মি। আচ্ছা, এই যে সামনে আরেকটা এগিয়ে যাবেন, দুই দিকে দুটো গ্রাম, একটা বড় ব্রিজ পড়বে। ব্রিজের ডান পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে 20 মিনিট হাঁটলেই ওনার বাড়ি। ওহ থ্যাংক ইউ।
তুই কি একা? মানে সাথে আর কেউ কি নেই? ইয়া, আই অ্যাম অ্যালোন। ওকে বাই। রাহা লাগেজের হাতল ধরে হাঁটা ধরে। মাহিন হাসে। তুহিনেরা বলে, কিরে, তুই তো আমাদের আড্ডা দেওয়ার ঠিকানা দিলি মেয়েটাকে। মেয়েটা ব্রিজের ওপাশে গেলেই মুখ চেপে টেনে নিয়ে চলে যাব। চল আমরা এদিক দিয়ে আগে এখন বসি। জি গুরু, আমি তাহলে মাল আনতে যাই, তোমরা মেয়েটাকে ক্লাবের গোডাউনে নিয়ে আসো। যা। মাহিনেরা চলে যায়। রাহা হাঁটছে তার মতো করে। সে বড় ব্রিজটা দেখতে পায়। 3টে রাস্তা, একটা সোজা, একটা বাম দিকে, আরেকটা ডান দিকে। মাহিনের কথা মতো রাহা ডান দিকের পথ ধরে। রাহা একটু অবাক হয়। রাস্তাটা কিছুটা জঙ্গলের ভিতর দিয়ে গেছে। আগে যখন এসেছিল তখন তো রাস্তার আশেপাশে অনেক বাড়ি ছিল। হঠাৎ এমন বন জঙ্গল গাছপালা কেন জন্মালো? আবিরেরা আস্তে আস্তে বাইক চালাচ্ছে। ওরা প্রায় সেই ব্রিজের কাছেই এসেছে। বিকেলে যে ব্রিজে আরিশাকে বাঁচিয়েছিল আবির, নিহাজ বলে, কি গ্রাম রে ভাই, রাস্তাঘাটের একটা মানুষ পেলাম না। তোর দাদুর নাম জিজ্ঞাসা করব বলে, এটা গ্রাম নাকি শ্মশান? নিহাজের কথা সত্য। তারা সেভাবে কোনো মানুষ দেখেনি, দেখেছে 2-1জনকে। আবির ইচ্ছে করেই জিজ্ঞাসা করেনি তাদেরকে। আবির বলে, ধুর, কেন যে বাবাদের সাথে আসলাম না, একটা ঠিকানা খুঁজে বের করতে পারছি না। অসহ্য, কোথায় যাব বল? অপেক্ষা কর, 3 দিকে 3টে রাস্তা, সোজা তো জানি না শহরের দিকে। ও বুঝেছি, রাস্তার কাজ চলছে বলে হয়তো মানুষকে দেখা যাচ্ছে না। বাইক না হলে যে কিভাবে আসতাম গ্রামে। ওই যে দেখ, একজন বাইক নিয়ে আসছে, চল তাকে ডাকি। হ্যালো ভাই। ওরা দুজন তাকায়। তুহিন আসছে বাইক নিয়ে। ওদিকে রাহা অনেকটা পথ হেঁটে এসেছে। হঠাৎ সে অনুভব করে তার ব্যাগ কোনো কিছুতে আটকে গেছে। সে টানার চেষ্টা করে কিন্তু এগোয় না। রাহা ঘুরে তাকিয়ে দেখে সেই ছেলেগুলো দাঁড়িয়ে, তবে তারা 3 জন। রাহা বলে, এ কি আপনারা? আর আমার ব্যাগ ধরে রেখেছেন কেন? প্লিজ লিভ মি। বিদেশি সুন্দরী, কোথায় যাবে? তোমাকে এখন নিয়ে যাব আমাদের ক্লাবে। তোমাকে দিয়ে এখন আমরা মিউজিক ভিডিও বানাবো। হোয়াট ব্লাডি রাবিশ, লিভ মি। রাখ তোর ইংরেজি মাল। ব্যাগটা ধর, মালটাকে আমি ধরছি। হে, জাস্ট এতটুকু শব্দ বের হয় রাহার মুখ থেকে। ওদিকে তুহিনকে ডাকে আবির। হ্যালো ভাইয়া, এদিকে শুনবেন? তুহিন চমকে ওঠে। সে বাইক থামায়। এমন সময় তার কানে রাহার হ্যাঁ বলাটা কানে আসে। শুধু ওর নয়, আবিরদেরও আসে। ওরা সেদিকে একবার তাকায়, কিন্তু কিছুই নেই। তুহিন তখনই বলে, হ্যাঁ ভাই বলুন। বলছি, সিরাজ আহমেদ, সালমান আহমেদের বাড়ি চেনেন? আমরা ঢাকা থেকে আসছি। হ্যাঁ, চিনবো না কেন? আপনারা যে রাস্তা দিয়ে আসলেন ওই সোজায় গিয়ে দেখবেন বিরাট বড় একটা পুকুর। সেই পুকুর উপরে যে বড় 3তলা বাড়ি দেখবেন, ওটাই। কি, ওই বাড়িটাই দাদুর বাড়ি? সেটি আর বাড়ি থেকে ফিরে এসে আমরা এখানে 30 মিনিট দাঁড়িয়ে আছি। সব হয়েছে তোর জন্য। বললাম দারোয়ানের কাছে জিজ্ঞাসা করতে। চুপ কর, চল এখনই। হঠাৎ কানে ভেসে আসে ধপ করে কিছু পড়ার শব্দ। ব্রিজের পাশ দিয়ে জঙ্গল মতো একটা রাস্তা চলে গেছে। সেখান থেকেই আসছে। আবির থামে। থামলি কেন? কেমন যেন শব্দ হলো না? মনে হচ্ছে কিছু একটা পড়েছে। একটু আগেই তো কোনো মেয়ের শব্দ পেলাম, তাই না? হ্যাঁ তা ঠিক, কিন্তু রাস্তা তো এমন হয়, ওদিকে জঙ্গল তো, এইদিকে কেউ যায় না। আমার জমি আছে ওখানে, ফলের বাগান, হয়তো চোর টোর থাকতে পারে। আমি সেখানে যাচ্ছি, মাঝে মাঝে বাগান দেখতে আসি রাতে। ওহ আচ্ছা, চল আবির। আর পারছি না, 5-6 ঘন্টা বাইকে বসে ভাই, রেস্ট নেব। ঠিক আছে চল। আবির বাইক স্টার্ট দেয়। তুহিনও সেদিকে বাইক ঘোরায়। আবির আর চোখে একবার তাকালো সেদিকে। আবিরের বাইক চলা শুরু করেছে। তারপর আবির বাইক থামিয়ে দেয়। তুহিন দাঁড়িয়ে আছে। নিহাজ বিরক্ত হয়। সে বলে, আবির, তোর আবার কি হলো? জলদি চল ভাই, আর বাইরে ভালো লাগছে না, গ্রামে অনেক মশারে। আবির বাইক থেকে নামতে বলে নেহাজকে। তুহিনের দিকে তাকিয়ে বলে,
আপনার বাইকের আলোতে দেখলাম একটা লাগেজ পড়ে আছে। লাগেজের ওপরে টেডির একটি ছবি। নতুন লাগেজ, নিশ্চয়ই ওখানে কিছু ঘটেছে। চলেন আমরাও যাব আপনার ফলের বাগান দেখতে। দেখুন, আপনারা শহরের ছেলে, গ্রামে সাপটাপ থাকবেই। যেখানে যাচ্ছেন চলে যান। হ্যাঁ যাব, আমরা কোনো ফলের দিকে নজর দিব না। দেখি চলেন। নেহাজ চল। আবিরের কথায় নেহাজ সরে আসে, দুজনে পা বাড়ায় সেদিকে। তখনই তুহিন বাইক থেকে নামে, কোমর থেকে একটা ছুরি বের করে আবিরদের সামনে এসে দাঁড়ায়। দেখো, তোমাদেরকে ভালোভাবেই বলছি, তোরা শুনিসনি, তোদেরকে এখানে মেরে ব্রিজের নিচে ফেলে দেবো। তোদের লাশের খবর কেউ জানতে পারবে না। তুহিনের কথা শুনে নেহাজ মুচকি হাসে, মনে মনে বলে, ঝামেলা বাঁধানোর জন্য আর মানুষ পেলি না? আবিরের সামনে ঝামেলা বাঁধালে মেয়ে মানুষের সামনে থেকে তাকে টেনে আনা যাবে, কিন্তু ওর সাথে ঝামেলা থেকে তাকে কিছুতেই টেনে আনা যাবে না। এই তো ঘটনা শেষ অবধি যাবে বাচ্চা। নেহাজ তুহিনকে বলে, ভাই ভালোভাবে তোমাকে বলছি, হয় সেখানে নিয়ে চলো, না হলে কি রে মাদার, যা চলে যা। অনেক নাটক হয়েছে, তোদেরকে আর কথাটা তুহিন পুরো শেষ করতে পারে না। আবির এগিয়ে এসে তুহিনের হাত মুচড়ে ধরে, সাথে সাথেই তুহিনের হাতে প্রচন্ড যন্ত্রণা হয়ে ছুরি পড়ে যায় মাটিতে। নেহাজ সেটা তুলে নিয়ে তুহিনের ডান পায়ের রানের উপরে ঢুকিয়ে দেয়। আবির তুহিনের মুখ চেপে ধরে রেখেছে, এক হাত দিয়ে জোরে টান দিয়ে তুহিনের গা থেকে গেঞ্জিটা ছিঁড়ে নেয়, তারপর গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরেকটা হাত মুচড়ে দেয়। এরপর তুহিনকে আবির টেনে নিয়ে যায় ব্রিজের সেই ডান পাশের রাস্তার দিকে, ঝোপের কাছে নিয়ে ফেলে দেয় তুহিনকে। নেহাজ তুহিনের বাইকটা আনে, ওর পাশে রাখে। প্যাকেট দেখতে পায় আবির, নেহাজকে বলে, দেখ তো প্যাকেটে কি। দাঁড়া। আরে বাহ, মাল আছে প্যাকেটে, তার মানে মেয়েটাকে ওরা। চল দ্রুত। আবির আর নেহাজ এগিয়ে যায়। গালিব নামের ছেলেটা এগিয়ে আসে, রাহার লাকেজটা নিতে আসে সে। ঠিক সে সময় আবিরেরা এসে পৌঁছায়। গালিব ওদেরকে দেখে প্রথমে চমকে ওঠে। মাহিনেরা রাহাকে নিয়ে গেছে গোডাউনের ঘরে, মুখ বেঁধে বসিয়ে রেখেছে তাকে। গালিব ওদের দেখে সেও কোমর থেকে ছুরি বের করে। তোরা কি এখানে কি করিস? চলে যা শালা, আর ব্যাগটা এদিকে দি। নেহাজ, ছুরিটা আছে তোর কাছে? বস, নে ধর। আবির ক্যাচ ধরে ছুরিটা। গালিব এগিয়ে আসে। আবির হেসে একটু সরে গিয়ে গালিবের বাহুতে ছুরিটা ঢুকিয়ে দেয়। গালিব চিৎকার করতে যাবে তখনই নেহাজ এসে গালিবের মুখ হাত দিয়ে চিৎকার আটকায়। গালিবের মুখে দুটো ঘুষিও দেয় নেহাজ। আবির বলে, কিরে, তুই আবার কবে থেকে ফাইটিং শুরু করেছিস? ওই যে বাবা সিনিয়রের সাথে বিয়ে ঠিক করছে না, এখন তো পিছিয়েছে, কষ্টগুলো কাকে দেখাবো, তাই প্যাচিং ব্যাগে রোজ ঘুষি মারতাম কষ্টে ঠেলায়। জনসিনা হয়ে গেছিস নাকি? হারামি, ওটা জনসিনা হবে। শয়তান, চল সামনে, একটা ঘর দেখা যাচ্ছে। লাগেজটা সাথে নে, আমি দেখছি। আবির এগিয়ে যায়, পেছনে নেহাজ ভারী লাগেজ টানতে থাকে। একটা ভ্যানিটি ব্যাগ পড়ে আছে। নেহাজ সেটা তুলে নিয়ে দেখে সেটাতে ফোন, টাকা, পাসপোর্ট, টিকিট সব আছে। আইডি কার্ড দেখে বলে, আবির, মেয়েটা ফরেনার, আইডি কার্ড নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। ও, নাম কি? রাহা। আচ্ছা, আয় দেখি। ওরা চলে এসেছে দরজার সামনে। কর্নারে আবির, ভেতরে বসে আছে সাকিব আর মাহিন। দরজার কর্নারার শব্দে ওরা তাকায়, রাহাও তাকায়, হাত মুখ বাঁধা ওর। পিস্তল ঠেকিয়ে বসে আছে মাহিন। কিরে বিদেশি মাল, আজকে তোকে নিয়ে মস্তি হবে। ভাই, দরজায় ঠোকা পড়েছে। সাকিব, মনে হয় মাল দুটো চলে এসেছে, খুলেতে দরজা। ঠিক আছে বন্ধু। সাকিব এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই দেখতে পায় দুজন অচেনা ছেলে দাঁড়িয়ে আছে। সাকিব কিছু বলার আগেই আবির জোরে একটা ঘুষি দেয় সাকিবের মুখে। সাকিব ছিটকে পড়ে ভেতরে। মাহিন রাহার দিকে থেকে পিস্তল সরিয়ে দরজার দিকে তাকায়। নেহাজ আবিরের কাছে রাহার ভ্যানিটি ব্যাগ দেয়। আবির সেটা হাতে নিয়ে মাহিনের পিস্তলে হাতে ছুঁড়ে মারে, সাথে সাথে পিস্তল পড়ে যায় নিচে। আবির দৌড়ে আসে,
মাহিনের এক পাশ দিয়ে দৌড়ে গিয়ে রাহার কাছে আসে। রাহার হাতের আর মুখের বাঁধন খুলে দেয়। রাহা হাঁফাতে থাকে। আবির বলে, আর ইউ ওকে? ইয়েস আই এম ওকে, বাট হি ইজ বাস্টার্ড। সে মেরে ফেলবে। পারবে না, উঠুন। আবির রাহার হাত ধরে টেনে তোলে। রাহা উঠে দাঁড়াতেই মাহিন ধপ করে নিচে পড়ে যায়। ওর পেট থেকে রক্ত বের হতে শুরু করে। মাহিন পড়ে গিয়ে বলে, কে তোরা? তোরা জানিস না কার গায়ে হাত তুলেছিস? তোদেরকে খুঁজে খুঁজে মারবো। আগে হাসপাতালে যা, নিজে ঠিক হয়ে নে ভাই। রাহার হাত ধরে বের করে আনে আবির। তার ব্যাগটাও আবিরের কাছে। তিনজন হাঁটছে গোডাউন থেকে বের হয়ে। রাহা মাঝখানে, দুই পাশে দুজন ছেলে। রাহাকে বলে, হু আর ইউ? I am Raha. My father name is Khalid, but my brother name is Rehan. রিহান? গ্রামের নাম কি? ফুলতলা গ্রাম। নামটা কেমন চেনা চেনা লাগছে না আবির? হ্যাঁ, জিজুর নাম মনে হচ্ছে। জিজু? আপনি কোনো বিয়ের জন্য এসেছেন? হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ে নেক্সট উইকে। আবির, আরিতা আপু বিয়েও তো নেক্সট উইকে, গ্রাম ফুলতলা, ছেলে ডাক্তার। হ্যাঁ, আমার ভাই তো ডাক্তার, আর ভাবির নাম আরিতা হবে। কি? ওটা আমার বোন। তার মানে আপনারাও কি গ্রামে এসেছেন? হ্যাঁ। ও মাই গড, ভাইয়ের নাম্বার আছে? হুম। কল দেয়া যাবে? আমার ফোনের চার্জ শেষ। আবির রিহানের নাম্বারে কল দেয়। একবার বাজার পর রিহান রিসিভ করে। আবিরের নাম্বার সেভ করাই আছে তার ফোনে। হ্যালো জিজু। আবির, এ সময় তুমি? আপনার কি কোনো বোন আছে? হ্যাঁ, কেন? তার নাম কি রাহা? হ্যাঁ, তুমি কিভাবে জানো? আর ওর গ্রামে আসার কথা, এতক্ষণে তো চলে আসার কথা। রাহা আমার সাথে পথ হারিয়ে ফেলেছে, আমিও ফেলেছি। দেখা হয় কথা বলতে বলতে চিনে ফেলেছি। ঠিকানা দেন, পৌঁছে দিচ্ছে। কোথায় আছো তোমরা? ব্রিজের ওপরে। বাম পাশের রাস্তা দিয়ে আসো। গ্রাম আমাদের শুরু, এরপর 2 কিলোমিটার পথ, তারপর আমাদের বাড়ি। আচ্ছা ভাই। আর রাহার ফোনে চার্জ নেই, সেই জন্য বন্ধ। আবির ফোন কেটে দেয়। রিহানের মাথা থেকে চিন্তা চলে গেছে এতক্ষণে। আবির নেহাজকে বলে, বাইক চালা, আমি লাগেজ আর মেয়েটাকে ধরছি। শালা, তুই চালাতে পারিস না? বেশি কথা বলিস না। বুঝেছি তুমি কি চাও। বিয়ান সাহেবা বলে কথা। নেহাজ বাইক চালায়। আবির লাগেজ ধরে রেখেছে, পেছনে উঠে বসে রাহা। যদিও রাহার কাছে আগেই শুনেছে অসুবিধা হবে কিনা, রাহা এক কথায় উঠে পড়েছে। নেহাজ বাইক চালাচ্ছে। আবির বসে আছে মাঝে, পিছনে রাহা। আবির হঠাৎ বলে, আচ্ছা বিয়ান সাহেবা, আজ যদি কিছু হয়েছে তো তখন কি হতো বলেন তো? এটা বাংলাদেশ, ক্রাইমের বিচার বাদে বাকি সবই হয়। জানি না, ভয় পেয়েছিলাম। আমার মতো বিয়ে থাকতে আপনার ভয় কিসের? বিপদে পড়ে আল্লাহর পর আমাকে স্মরণ করবেন, চলে আসব। আহারে হিরো আমার, বাঙালি ছেলেরা সস্তা ফ্ল্যাট ভালো পারে। বাহ, আপনি তো দেখি অনেক বাঙালিদের চেনেন। হ্যাঁ, ভার্সিটিতে আছে তো, তারা বিদেশি মেয়েদের পটানোর ধান্দায় থাকে। আপনি পড়বেন নাকি? আমাকে পটানো সহজ না। ও তাই না? আসলে পটানোর দরকার মনে করি না। কেন? পটাতে হলে তো সুন্দরী হতে হবে তাকে। আপনি তো সেরকম সুন্দরী না, এই জন্য আমি পটাবো না। তবে আমার বন্ধু পটাতে পারে, ওর আবার কম সুন্দরী মেয়েদের পছন্দ। কি? আমি সুন্দরী না? সেটা তো আমার বন্ধুই ভালো জানে। আপনি তো খুবই খারাপ। বাইকের হেডলাইটের আলো অন্ধকার সরিয়ে এগিয়ে যাচ্ছে। আবিরের ফোন লাগাতার বেজে চলেছে। এই নিন আপনার বোন, একদম ঠিকঠাক আছে। রাস্তায় একটু সমস্যাতে পড়েছিল, সেসব নিয়ে টেনশন নেই। আবির বুঝতে পারলেও না জিজু, আজ না। সময় নেই। আমিও ঢাকা থেকে এসেছি। সময় পর মা চিন্তা করছে এখন বাড়িতে না গেলে খুব খারাপ হবে। আসবো অন্যদিন। বাড়ির সামনে না রিহান ভাইয়া, তাদের জন্য আজ না। অপেক্ষা করছে। আর আপুকে না জানালেই হবে। জোরে ডাক দেয় রিহান। বিয়ান যেদিন ডাকবে। এখানে আসলে নেহাজ বাইক থামায়। মেজু চাচু, আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আবির আর নেহাজ একবার এসেছিলাম বাড়িতে, কিন্তু এই যে টেনশন থেকে মুক্ত হলাম। এক্স মা আমাকে বের করে দিয়েছিলেন। চাচুকে বলবো নাকি আপনার বোন? মা একদম ঠিকঠাক আছে, সবার সামনে রাস্তায় একটু সমস্যাতে পড়েছিল, সেসব নিয়ে টেনশন নেই। রাহা এগিয়ে আসে, রিহানকে জড়িয়ে ধরে।
রাহা বলে। থ্যাঙ্কস গড, ফাইনালি আই ফাউন্ড মাই হোম। রিহান বলে। ভিতরে চলো সবাই। আবির বলে। না জিজু, আজ না। আমিও ঢাকা থেকে এসেছি। মা চিন্তা করছে, এখন বাড়িতে না গেলে খুব খারাপ হবে। আসবো অন্যদিন। কিন্তু এভাবে বাড়ির সামনে থেকে ফিরে গেলে তোমার বোন জানলে খারাপ আছে। আসো এখনই, মা বাবার সাথে দেখা করে যাও। না ভাইয়া, আজ না। আর আপুকে না জানালেই হবে। তাহলে কবে আসবে বলো? বিয়ান যেদিন ডাকবে। কথাটা বলে আবির রাহার দিকে তাকায়। মেয়েটা একটু হাইটে শর্ট, তবে স্টাইলিশ বেশ। রাহা বলে। আসবেন যে কোনো দিন। আবির মুচকি হেসে বাইকের কাছে যায়, তারপর বিদায় জানিয়ে চলে আসে সেখান থেকে। রাত 11টা বেজে গিয়েছে। আবির সবাই এখনো না খেয়ে। রাত 11টা বেজে গিয়েছে, বাড়ির সবাই এখনো না খেয়ে আবিরের জন্য টেনশন করছে। আবির বাড়িতে এসে পৌঁছেছে। কলিং বেল বাজাতেই সাদিয়া দরজা খুলে দেয়। সাদিয়া ওদেরকে আবার দেখে বলে, কি ব্যাপার তোমার? তোমরা আবার এখানে? দেখো বাড়িতে অনেক লোক, আর ঝামেলা করো না প্লিজ। আসলে কি ব্যাপার, এত দেরি করে আসলে কেন? তোমার মা টেনশনে না খেয়ে প্রেসার উঠে গেছে। কই ছিলে তোমরা? মেজু চাচু, আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। গাধা, আমার নাম বললেই তো হয়ে যায়। একবার এসেছিলাম বাড়িতে, কিন্তু আবির সাদিয়ার দিকে তাকায়। তার মেজো চাচি তিনি। সাদিয়া অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাদমানের ছেলে আবির, আর সাদমানের এক্স গার্লফ্রেন্ড সাদিয়া। আবির তার কানের কাছে মুখ এনে বলে, এক্স মা আমাকে বের করে দিয়েছিলেন। চাচুকে বলবো নাকি? বাহিরে কেন রে, ভেতরে আয়। দাদিমার কথা শুনে আবির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির সবাই একে একে আসা শুরু করে দিয়েছে। আরিশাও এসে দাঁড়ায় সবার সাথে। আরিশা আরও অবাক হয়। তার কাজিনের সাথে তার আগে আলাপ হয়েছে, অথচ কেউ জানতো না। ফারিনা বেগম এসে আবিরের কান টেনে ধরে। ফাজিল, বেয়াদব, শয়তান, বান্দর কোথাকার! কতবার কল দিয়েছি, কল তুলিস না কেন? একটা ছেলে আমার, টেনশনে মারা যাচ্ছি আমি। মা, লাগছে? সবার সামনে কেন এমন করো? আন্টি ছাড়ছে না। এভাবে সবার সামনে মান সম্মান খেয়ে দিলে। তোরা দুটো কোথায় ছিলি, হ্যাঁ? গ্রামে এসে পা স্থির থাকে না তোদের? কথা শেষ করে ফারিনা নেহাজের কানও টেনে আরেক হাতে। দুজন চিৎকার করে ওঠে। ওদের কাণ্ডে পুরো বাড়িতে হাসির রোল পড়ে যায়। সাদিয়া বেগমও হেসে ফেলেছে। এমন সময় আবিরের দাদু সিরাজ সাহেব সাদমান আর সাইফের সাথে নামে সিঁড়ি বেয়ে। ওনাদেরকে দেখেই ফারিনা ওদের ছেড়ে দেয়। সাদমানের দিকে তাকায় সাদিয়া। কিছুটা সরে গিয়ে সালমানের পেছনে এসে দাঁড়ায়। সাদমান একটু তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাদিয়া থেকে। সাদিয়া দেখতে শ্যাম বর্ণের, তবুও সাদমান তাকে ভালোবাসতো অনেক। সাদিয়াও ভালোবাসতো। দুজনের মনে পড়ে যায় গ্রামের রাস্তায় হাত ধরে হাঁটার সেই দৃশ্য। তারপর রাতে সবাই একসাথে খাবার খেতে বসেছে। আবির তার দাদুর পাশে বসেছে। তার দাদুর সাথে আবিরের অল্প সময়ের ভেতরেই খাতির হয়ে গেছে। সিরাজ সাহেব খুবই খুশি। বহু বছর পর বাড়ি ভর্তি মানুষ একসাথে হয়েছে। সবার ভিতরে হাসি খুশি লেগে আছে। আরিশা খাবার বেড়ে দিচ্ছে। সে আবিরের পাশে এসে তরকারি বেড়ে দেবার সময় একটু বেশি দিয়ে ফেলে। আবির হাত উঁচু করে থামাতে চায়। আরিশার ওড়নাটাও নিচে নেমে যায়, ফলে আবিরের হাতের ঘড়ির সাথে ওড়নাটা আটকায়। কিন্তু দুজনেই খেয়াল করে না। ছোট চাচি আরিশা আর তার মা সবার খাবার বেড়ে দিচ্ছে। খাবার দিতে দিতে আরিশা সাদমানের পাশে এসে দাঁড়িয়েছে। আর একটু পোলাও দিতে যাবে, তখনই সাদমান বলে, আর না সাদি। সাদিয়ার হাত কাঁপতে শুরু করে দেয়। পাশে থাকা সালমান আর চোখে তাকালো তার দিকে। সাদমানও যেন ঘোর থেকে বের হয়ে বুঝতে পারে না কি বলে ফেলেছে সে। তিনজনের ভিতরে নীরবতা নেমে এসেছে। বারণ সাদমান সাদিয়াকে শর্ট করে সাদি বলেই ডাকতো, আর সাদমানকে সাদিয়া সাদ বলে ডাকতো। দুজনের আবার চোখাচোখি হয়। সাদমান আস্তে করে বলে, সরি।
সাদিয়া সরে যায় সেখান থেকে। সাদমান চুপচাপ খেতে শুরু করে। সালমান আরিশাকে ডাক দেয়। আরিশা তড়িঘড়ি করে আসার জন্য পা বাড়ায়। ওদিকে আবির পানি নেবার জন্য বাম হাত দিয়ে পানির জগ ধরতে যায়। এমন সময় হ্যাঁচকা একটা টান অনুভব করে আরিশা। ওড়না খুলে পড়তে যাবে, ওড়নাটা ধরতে শুরু করে আরিশা। ওদিকে আবিরের পানির জগ ধরে কোনো রকমে টান অনুভব করতেই পানির জগটা হাত থেকে পড়তে শুরু করে। আরিশা এক টানে এসে পড়ে আবিরের কাছে। ওই টানেই আবিরের গালে এসে আরেকটা আকস্মিক চুমু খেয়ে বসে আরিশা। আর পানির জগটা এসে পড়ে আবিরের কোলে। ঘটনা এতটাই দ্রুত হয় যে সবাই চমকে ওঠে, কিন্তু চুমুর বিষয়টা আরিশা আর আবিরই জানে। তবে বাকি সব কিছুতে বাকিরা চমকে ওঠে। সাদিয়া রেগে যায়। উফ আরিশা, কি করলি হ্যাঁ? একটা কাজ তোর দিয়ে ঠিকমতো হয় না। সারাদিন খালি ঘরের ভিতরে পড়ে থাকিস, কোনো কাজ বললে জিদ ধরে বসে থাকিস। সবসময় এত জ্বালাস কেন? সব কাজ আমাকে দিয়ে করাতে হয়? করবি তো, বাড়ির কাজের লোক আমি তো। সব সময় আমাকে পাবি ঝামেলার পর। বিরক্তিকর তুই কর। মেজ বৌমা কি শুরু করেছো? হয়েছে একটা ভুল, তাই বলে এইসব কি কথা? এসব কথা আপনার নাতনিকে বোঝান মা। বিয়ে টিয়ে করতে চায় না, ঘরে সৎ সেজে বসে থাকে, একটা হাতের কাজও করে না। কাজ সব পারে, কিন্তু করতে তো হবে। সাদিয়া থামো এবার, বাড়িতে কাজের লোক আছে। কাজ তো তোমার শুধু সালমানের কাপড় কাচা আর সে কি খেতে পছন্দ করে সেটা দেখা। এভাবে আরিশাকে কথা শোনাচ্ছ কেন? আপনাদের আদর পেয়ে মেয়েটা শেষ হয়েছে। কবে বিয়ে করবে ও? ছেলে দেখতে আসলে কি না কি বলে, ছেলে চলে যায়, কালো হই যত দোষ। উফ। সাদিয়া যাও, নিজের ঘরে যাও। হ্যাঁ, আমার কথা তো এখন কারো ভালো লাগবে না। কি করার আমার, সবার কথা মতো চলা লাগে। থাক, আমি যাই। আয়েশা কেঁদেই কথাটা বলে। সে আর কোনো দিক না তাকিয়ে দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে। তখনও আরিশার ওড়নাটা বেঁধেছিল আবিরের হাতে। তবে এবার আরিশা ওড়না ফেলেই সামনের দিকে দৌড় দেয়, পেছনে ফেরে না সে। খাবার টেবিলটা এক মুহূর্তের জন্য নীরবতা বিরাজ করে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, তবে সাদমান তাকিয়ে আছে সাদিয়ার দিকে। সাদিয়া এগিয়ে আসে আবিরের দিকে, আবিরকে বলে, দেখি বাবা কই পানি পড়ছে, এই নাও তোয়ালে। সমস্যা নেই এক্স মা, আমি ঠিক আছি। আবিরের মুখে এক্স মা কথাটা বের হতেই ফারিনা, সালমান, সাদমান, প্রায় বাড়ির সবাই আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির সেটা বুঝতে পেরে মুচকি হাসে। সে উঠে দাঁড়ায়, আরিশার ওড়নাটা বাম হাতে পেঁচিয়ে নেয়। তারপর সাদিয়ার কাছে এসে সাদিয়ার হাত ধরে বলে, কি সমস্যা তোমাদের? এইভাবে তাকাচ্ছ কেন? একটা বাউন্সারের কারণে আজকে উনি আমার মা হলো না। বাবা বাউন্সার সামলাতে না পেরে আমার নিজের মায়ের ইয়র্কারে 6 মেরে দিয়েছে। আমি তো ওনাকে এক্স মা বলেই ডাকবো। সবাই খাও না কেন? দাদু ঠিক আছে না বলো? সিরাজ সাহেব এতক্ষণ গম্ভীর হয়ে বসেছিল। আবিরের এমন কথা শুনে ফিক করে হেসে দেয়। খাবার টেবিলে তখন হুট করে হাসির রোল পড়ে। সবাই একসাথে হেসে ওঠে। রাত অনেক হয়েছে। আবির রুমের সোফাতে বসে আছে, বিছানায় নেহাজ শুয়ে। আবির পাশে থাকা আরিশার ওড়নার দিকে তাকিয়ে আছে। নেহাজ প্রশ্ন করে, আবির, তুই যে প্লে বয় সেটা তোর খারাপ লাগে না? যেমন? এত মেয়ে তোকে ভালোবাসে, তুই তো কাউকে বাসিস না। উল্টো এমন কাজ করিস মেয়েরাও ইচ্ছে করে ব্রেকআপ করে চলে যায়। কাউকে তো ভালোবাসবি, তাই মনে হয় না? ভালোবাসার বিষয়টা হলো ভেতর থেকে আসা একটা অনুভূতির নাম। আমার ভেতরে ওই অনুভূতিই আসে না, কি করব বল? তোর কপালে এমন মেয়ে জুটবে, শেষে আফসোস করতে হবে তোর। আরে রাখ তো তোর আজাইরা কথা। তুই আসলে। এমন সময় নেহাজের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। নেহাজ রিসিভ করে। ওপাশ থেকে একটা মেয়ে বলে, কেমন আছো নেহাজ?
নেহা চমকে বিছানায় উঠে বসলো, ফোনটা ঠিকভাবে ধরে বলে, কে? চিনতে পারছো না? কদিন আগে তো আমাকে বিয়ে করতে এসে তুমি জ্ঞান হারালে। নেহাজ আরো চমকে ওঠে। সে ফোনটা কানের থেকে নামিয়ে আবির দিকে তাকায়। আবির কাম সারছে রে। কেন? ও ফোন করেছে। ওটা কে? আরে সিনিয়র মাইশা। ও তুই কথা বল, আমি এসবের ভেতরে নেই ব্রো, আমি চাই। আবির শোন না, শালা হারামি। কথাটা বলে আরিশার ওড়না নিয়ে রুম থেকে বের হয়। রাতের আকাশটা আজ যেন অন্যরকম। পুরো আকাশের নক্ষত্রের আলো আর হালকা ঝিলিক দিচ্ছে। চাঁদটা যেন পুরো এলাকার উপরে নরম আলো ঢেলে দিয়েছে। আর চারপাশে নিস্তব্ধতায় প্রতিটি শব্দ যেন বাড়িয়ে শোনা যায়। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। তার বুকের ভেতর অদ্ভুত একটা টান। আরিশার রুমে গিয়ে তাকে না পেয়ে কিছুটা অস্থির হয়ে উঠেছিল। জানে মেয়েটির বড্ড মন খারাপ, আর এটা আবিরকে ভাবাচ্ছে। ছাদে উঠে আবির হালকা বাতাসের একটা ধাক্কা পেল। চোখে প্রথমেই পড়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ে। দূর থেকে দেখতে অন্ধকারে তার মুখ ঠিক বোঝা যায় না, কিন্তু চাঁদের আলোয় মুখের অভাবটা স্পষ্ট হয়ে উঠেছে। লম্বা কালো চুলে হাওয়া খোলা উঠছে, লম্বা কালো চুলে হাওয়া খেলা করছে। চোখের কোণে চিকচিক করা জলরাশি। আবির ধীরে ধীরে এগিয়ে গেল। আরিশা। মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো, চোখ ভিজে গেছে, চোখের কোণে কোনো হাসি নেই। আবির তার পাশে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ নরম, খুবই শান্ত ভাবে বলল, কাঁদছো কেন? এখনো মন খারাপ? আয়েশা কোনো উত্তর দিল না, কেবল মুখটা হালকা পাশ ফিরে অন্যদিকে তাকিয়ে থাকে। আবির আবার বলল, একটু হাসার চেষ্টা করে, তোমাকে কাঁদলে একদমই সুন্দর লাগে না জানো। আয়েশা হালকা তাচ্ছিল্য হাসি দিল, তারপর আবিরের দিকে না তাকিয়ে বলে, আমি এমনিতেও সুন্দর না, আমি কালো। এটা আমার মায়ের চিন্তার কারণ। মা ভাবে কে আমাকে বিয়ে করবে। ছেলেরা আসে বাবার টাকার লোভে, বাবার 20 লাখ টাকা, 5 বিঘা জমি, গাড়ি দিতে চাই। ছেলেরা লাইন দেয় বিয়ের জন্য, কিন্তু আমি জানি কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে সত্যি ভালোবাসে না। তার কণ্ঠে ভাঙা সুর বিরাজ করছে, যেন ভেতরের অনেক দিনের ক্ষোভ বেরিয়ে আসছে। সে আবার বলে, তুমি জানো আবি, যে ছেলে আসে তারা টাকা দেখে আসে, আমাকে নয়। আমার কালো রং দেখে কেউ ভালোবাসে না, কেউ কখনো আমার দিকে তাকায় না। আমি জানি আমার কি দোষ, আমি কি ইচ্ছা করে কালো হয়েছি? মা বোঝে না, মা শুধু আমাকে বিদায় করতে চায়। আর আমি ভাবি যেখানে আমাকে কেউ পছন্দই করে না, সেই বাড়িতে সেই মানুষের সাথে কিভাবে থাকবো। আরিশা হঠাৎ চুপ হয়ে গেল। আবিরও চুপচাপ শুনছে তার কথা। কিছুক্ষণ শুধু বাতাস আর ঝিঝি পোকার শব্দ শুনতে পায় আবির। আবির আরিশাকে দেখে, চোখের কোণে জল চিকচিক করছে। চাঁদের আলোয় সেই চোখ যেন কাচের মতো স্বচ্ছ। আবির হালকা করে তার পাশে একটু সরে এসে গদারাল, তুমি ভাবো না আমি কালো তাই কেউ আমাকে পছন্দ করে না। আসলেই সত্য, টাকা আছে তাই করবে। কালো হওয়ার মানেই যে একটা অপরাধ। ছোট বাবার মেয়ে, ও সে খুব সুন্দর, ওর জন্য বাড়িতে ছেলেদের নিয়ে বিচার হয়, অথচ আমার। আবির একটু চুপ করে বলল, আরিশা তুমি জানো পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা আমরা মানুষ করি চেহারাকে কেন্দ্র করে, অথচ রঙের তো কোনো দাম নেই। দাম আছে আত্মার, দাম আছে মনের। তুমি কালো নাও, তুমি অন্যরকম। এই অন্যরকমের সৌন্দর্য সবাই বোঝে না, বোঝার জন্য চোখ লাগে, আর সে চোখ সবার হয় না। আরিশা ধীরে ধীরে আবিরের দিকে তাকালো। আবিরের চোখে কোনো দয়া নেই, কোনো করুণা নেই, আছে কেবল গভীর এক দৃঢ়তা। আরিশা বলে, আমি তো কখনো এমন কথা শুনিনি। আবির হালকা হেসে বলে, তুমি কাঁদলে ভালো লাগছে না আমার,
তুমি জানো রাতের আকাশে চাঁদ আছে বলেই তারকারা আলো ছড়ায়। তুমি চাঁদ নও, তুমি সেই রাতের আকাশ যেটা ছাড়া চাঁদ অর্থহীন। রঙের বাইরে তুমি এমন এক আলো যা চাঁদকেও হার মানায়। তুমি যদি নিজেকে ছোট করে ফেলো তাহলে সেই আলো কই যাবে? আয়েশা তাকিয়ে থাকে আবিরের মুখে, নতুন করে চিনছে এই ছেলেটাকে। আবির তার পকেট থেকে রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দেয়, তারপর বলে, তুমি কি জানো রং কেবল চোখের, রং কেবল মানুষের চোখের ভোগ। মানুষের ত্বক কেমন সেটা প্রকৃতির খেলা, কিন্তু আত্মার রংকে দেখেছে? আত্মার রং, হ্যাঁ, আত্মার রং হয় অনুভূতি। কেউ যদি ভালোবাসতে জানে, যদি অন্যকে বুঝতে জানে, সেটাই সবচেয়ে সুন্দর রং। আর তুমি সেই রঙের মানুষ। তুমি নিজের সৌন্দর্যকে দেখতে পারো না বলেই অন্যরা তার দাম বোঝে না। আয়েশা বুকের ভেতর যেন কেউ এক মুঠো উষ্ণতা ঢেলে দিল। আবির আবার বলল, আমি জানি তোমাকে কেউ বোঝেনি, কেউ তোমাকে দেখে সত্যি ভালোবেসে কিছু বলেনি, কিন্তু তুমি যদি একবারও নিজেকে ভালোবাসো তুমি বুঝবে এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। আর আমি তোমাকে দেখেছি অন্য চোখে। আমি তোমাকে দেখি তোমার চোখের আলোতে, তোমার হাসির মধ্যে, তোমার সাহসে। আমি তোমাকে দেখি তুমি যে তুমি। আয়েশা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখের জল শুকিয়ে গেছে। মনে হলো এই প্রথম কেউ তার কথা সত্যি শুনছে। আবির তার হাত থেকে ওড়না নিয়ে নিজের হাতে আলতো করে পরিয়ে দিল আয়েশার মাথায়। নাও, তোমার চোখে জল মানায় না, এই ওড়নায় নিজের চোখ মুছে ফেলো। আয়েশা ওড়নাটা নিল, তার কণ্ঠে কাঁপুনি। সে বলে, তুমি এত সুন্দরকে কথা বলো কিভাবে? কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি। ভালোবাসা হলো এক ধরনের দর্শন, যেখানে মানুষের তকরং ধনদৌলত কোনো মানে রাখে না, যেখানে শুধু মানে রাখে মনের গভীরতা। তুমি যদি কোনোদিন কাউকে ভালোবাসো বা সেই যদি তোমাকে ভালোবাসে মন থেকে, দেখবে সে তোমার রং দেখে না, সে দেখবে তোমার হাসি, তোমার চোখের ভাষা। আয়েশার চোখে এক বিন্দু আলোর ঝিলিক খেলে যায়। সে ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এলো, তারপর বলে, তুমি কি সত্যি আমাকে এমনভাবে দেখো? তুমি যদি নিজের ভেতরে সৌন্দর্যকে দেখতে পারো আরিশা, তুমি বুঝবে তুমি অন্যরকম। আর আমি তো সেই অন্যরকমকেই সব কিছু দেখি। কালো না সাদা, মানুষ সুন্দর হয় তার মনের জন্য। চাঁদ তখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বাতাসে যেন হালকা এক ধরনের সুখের গন্ধ। আয়েশা হালকা হাসে। অনেক দিন পর সে হাসে। আবিরের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে হাসাতে পারো ভাবি। তুমি হয়তো জানো না এই হাসির কত দাম। হাসি মানে জীবন। আর তুমি যদি হাসো আমি বুঝবো তুমি বেঁচে আছো। আর তুমি যদি কাঁদো আমি থাকবো তোমার পাশে। তুমি যতটা কালো ভাবো তুমি তার চেয়েও হাজার গুণ উজ্জ্বল। আয়েশার চোখের জল আবার এলো, তবে এইবার সেটা দুঃখের নয়, এক ধরনের স্বস্তির জল। সে ধীরে ধীরে আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আজকে প্রথম মনে হলো হয়তো আমাকেও কেউ ভালোবাসতে। ভালোবাসা কখনো রং দেখে না আরিশা। ভালোবাসা সেই আলোকে দেখে যেটা বাইরে থেকে দেখা যায়, যেটা বাইরে থেকে দেখা যায় না। তোমার ভেতরে যে আলো আছে সেটাই তোমাকে পৃথিবীর কাছে সবচেয়ে সুন্দর করে তোলে। আরিশা ধীরে ধীরে আবিরের পাশে এসে দাঁড়ালো। রাতের আকাশে চাঁদ তখন আরো ঝলমল করছে, যেন তাদের দুজনের জন্যই পুরো গ্রামকে নরম আলোয় ভাসিয়ে দিচ্ছে। আবির শেষবারের মতো বলল, তুমি কালো না, তুমি আকাশের রং। আকাশের রং কেউ ধরতে পারে না, বুঝতেও পারে না, শুধু অনুভব করা যায়। আর যে তোমাকে ভালোবাসবে সে সেভাবে আয়েশা চুপ করে থাকে, কিন্তু তার চোখে যে ঝিলিক দেখা গেল সেটা আবিরকে জানিয়ে দিল তার কথা আয়েশার ভেতরে পৌঁছে গেছে। ছাদের বাতাসে তখন তাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে, আর দূরের রাত যেন ধীরে ধীরে তাদের গল্পটাকে আশীর্বাদ করছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।